নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত। আমি ইগনোর এই স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমার ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি। বিএইচআইসি 113 তিনটে ইউনিট বিষয়ে আজকে আলোচনা করব। এর আগের দিন 3, 4, 5, 6 বলেছিলাম, আজকে 7, 8, 9। অর্থাৎ আগের দিন আপনারা দেখেছেন যে এই বইটিতে মুখ্যত ভারতীয় আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, নিয়মতান্ত্রিক এবং সংগ্রামশীল জাতীয়তাবাদ, এই যে দুটি প্যারালাল একটা স্ট্রিম আমাদের ভারতের জাতীয়তাবাদী ইতিহাসে, ঔপনিবেশিক ইতিহাসে, এই দুটোর কোনোটিকেই কিন্তু আমরা অবহেলা করতে পারি না। এবং এই সংগ্রামশীল জাতীয়তাবাদ বা চরমপন্থা, এই চরমপন্থার পথ যারা গ্রহণ করে তারা অত্যন্ত, তাদের বয়স কম, তরুণও না, কিশোর। ক্ষুদিরাম বসু কিশোর ছিলেন এবং ওই কৈশোরে তিনি মঞ্চে নিজের জীবন দান করেছিলেন দেশের স্বাধীনতার স্বার্থে। আজ অনেকের মুখে আমরা এর বিকৃতি শুনি। আমি আপনাদের সামনে এটা বলতে আমি লজ্জাবোধ করছি একজন শিক্ষিকা হিসাবে। ছাত্র সমাজের মধ্যে কেউ কেউ যারা অত্যন্ত প্রগল্ভ, যাদের মধ্যে একটা ওয়েস্টার্ন, একটা সব সময় পার্টি, তারা মিউজিক, ওয়েস্টার্ন মিউজিকের যারা ফলোয়ার, যারা নিজেদের অনেক বেশি আধুনিক বলে মনে করে, তাদের সেই সব ছাত্রদের কাউকে বলতে শুনেছি আমি শিক্ষিকা হিসাবে। আমার সেই ছাত্রদের কথা বলতেও খারাপ লাগছে, কিন্তু তারা কি বলছে নিজেদের মধ্যে, যে আমাকে তুমি ক্ষুদিরাম বসুর মতন আমাকে প্রভোগ করবে আর আমি এগিয়ে যাব, সেটা করো না। আমি কিন্তু সেইরকম মানুষ নই। এটা আমি একটু ভালো শব্দে ব্যবহার করলাম। অর্থাৎ সেই পার্টিকুলার স্টুডেন্ট, সে কি বলতে চাইছে, যে তুমি আমাকে বলবে আর আমি ক্ষুদিরাম বসুর মতন আমি ফাঁসির মঞ্চে গিয়ে প্রাণ দেব, আমি দেশের জন্য জীবন দেব। অর্থাৎ যে মহৎ উদ্দেশ্যে ক্ষুদিরাম বসু তার জীবনকে আহুতি দিয়েছিলেন, সেই ইতিহাস আজকে প্রজন্ম বোধহয় অনেকেই ভুলে গেছে। এবং সব থেকে বড় কথা, ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস সম্পর্কে একটা ভীষণ বিতরাগ তাদের মধ্যে। ইতিহাস পড়ে কি হবে? কিন্তু আমি যে দেশের মাটিতে জন্মেছি, যে দেশের বায়ু আমি নিজের নিঃশ্বাস প্রশ্বাসে আমি গ্রহণ করছি, যে দেশের মাটি থেকে নিজের খাদ্য, নিজের জীবন ধারণের যে আমার যে মূল যে উৎস, সেটা সংগ্রহ করছি, সে দেশের ইতিহাস যদি আমি না জানি, তবে আমি কেমন ভারতীয়? এই ভারতবর্ষ, ভারত শব্দটি কোথা থেকে এসেছে কজন জানে? এই ভারত শকুন্তলার উপাখ্যান, কোথা থেকে ভারত শব্দটি এসেছে? এবং এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, একটা ভারতবর্ষের যে একটা কন্টিনিউয়াস যে একটা ইতিহাসের প্রবাহ রয়েছে,
এবং কিভাবে এই ঔপনিবেশিকরা ভারতে প্রবেশ করলো, কিভাবে তারা ভারতে আধিপত্য বিস্তার করলো, কিভাবে ভারতকে শোষণ করে আজকে ভারত ছিল খনির দেশ, স্বর্ণ খনি, এবং সেই স্বর্ণ খনিকে তার আকর্ষণেই কিন্তু বারে বারে কিন্তু মুসলিম আক্রমণ হয়েছে ভারতের বুকে, বারে বারে। সেখানে মামুদ এসেছে, ঘুরি এসেছে, এবং আফগানরা দীর্ঘদিন, দিল্লি সুলতানের দীর্ঘদিন এখানে রাজত্ব করে গেছে, এবং তারপরে তারই আকর্ষণেই কিন্তু বাবরের আগমন ঘটেছিল। তাহলে এই যে দীর্ঘ শতকের পর শতক কিভাবে তারা এখানে রাজত্ব করলো, এই ইতিহাস যদি আমরা না জানি, তাহলে আমরা বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কি করে আমাদের ভবিষ্যৎকে নির্ণয় করব? কারণ যে ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে আমরা বাস করছি, আমরা বলছি আমরা কি ইন্ডিয়ান, ভারতীয়। ভারতীয় কথাটা আমরা বলার মতন অবকাশ কিভাবে পাচ্ছি, এবং তার পেছনে কত রক্ত ঝরেছে, সেই ইতিহাস যদি আজকের প্রজন্ম না জানে, তাহলে তো সবই ব্যর্থ। শুধু বিজ্ঞান দিয়ে, বিজ্ঞানেরও তো ইতিহাস আছে, আজকে যদি বিজ্ঞানের সূত্রপাত আমরা ধরি, সেটাও ইতিহাস। অর্থাৎ যা কিছু ঘটছে সেটাই কিন্তু পরক্ষণে ইতিহাস হয়ে যাচ্ছে। এবং ইতিহাস, আমি আগেও আপনাদের বলেছি, ইতিহাস, এই ইতিহাস অতীত এবং বর্তমান আর ভবিষ্যতের মাঝখানে একটা সেতু বন্ধন করছে। আজ আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, অতীতের ভুল আমরা যদি না জানি আমরা কিভাবে সংশোধন করব, এবং এই বর্তমানে দাঁড়িয়ে যে ভুলটা আমরা করছি, সেই ভুলটাই কিন্তু আমাদের ভবিষ্যতে সন্তাপের কারণ হয়ে দাঁড়াবে। কাজেই এই অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট, অর্থাৎ ঔপনিবেশিক বিরোধী আন্দোলন, এটা মুখে বলা যত সহজ, তার যে গভীরতা আছে, সেই গভীরতাটা কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। না হলে আমরা কিন্তু কিছুতেই এই এত লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ যদি আমরা উপলব্ধি করতে না পারি, তবে আমরা কিন্তু প্রকৃত অর্থে তাদের ধারক ও বাহক হতে পারবো না। এই ঔপনিবেশিক সরকার, কোম্পানি সরকার, ভারতীয় রাজন্যবর্গ, সাধারণ প্রজা, কৃষকদের উপর অনেক অত্যাচার চালিয়েছে, এবং তার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে, কৃষক আন্দোলন হয়েছে, আদিবাসী আন্দোলন হয়েছে, যার ফলে আমরা আগের দিন কি পড়েছিলাম যে 1857 যে বিদ্রোহ, একটা বিদ্রোহ, এটা আউটবার্স্ট হয়েছিল। এই আউটবার্স্টের ফলেই কি হলো, ধীরে ধীরে তার পরবর্তীকালে জাতীয়তাবাদের স্ফুরণ ঘটলো, তৈরি হলো সভা সমিতি, যার মধ্যে 1885 সালে গঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস, তারাই প্রথম কি করে নিয়মতান্ত্রিক পথে ব্রিটিশের বিরুদ্ধে দাবি দেওয়া পেশ করতে হয়, সে পথের সন্ধান আমাদের দিয়েছিলেন। কিন্তু তাদের নরম পন্থা, তাদেরই দলের মধ্যে এক শ্রেণী যে নেতৃত্ব ছিল, তারা চরমপন্থায় বিশ্বাসী ছিলেন।
তাদেরকে ভীষণভাবে বীতশ্রদ্ধ করেছিল এবং এর ফলে চরমপন্থী নরমপন্থী দুটো ভাগ হয়ে গিয়েছিল। এবং আমরা আগের দিন পড়েছি 1905-এর যে বঙ্গভঙ্গ, লর্ড কার্জনের যে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে কেন্দ্র করেই কিন্তু কি পদ্ধতি নেওয়া হবে এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত রোধ করার, তাকে কেন্দ্র করেই কিন্তু বিরোধ আরো চরমে উঠেছিল। যাই হোক, এই বিংশ শতকের অর্থাৎ 1905-এর স্বদেশী আন্দোলন, যার মধ্যে স্বদেশী এবং বয়কট দুটোই নিহিত ছিল, সেই আন্দোলন বাংলাকে ভিত্তি করেই প্রথম জেগে উঠেছিল এবং ব্রিটিশের দমন পীড়নে এই আন্দোলন স্থিমিত হয়ে গিয়েছিল। কিন্তু স্থিমিত হলেও যে ধিকি ধিকি করে তার থেকে যে ধোঁয়ার নির্গম হয়েছিল তা কিন্তু সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। এবং আমি গত দিনের আলোচনা শেষ করেছিলাম যে এই স্বদেশী আন্দোলনের অব্যবহিত পরে কিন্তু বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্রে শুরু হয়েছিল সংগ্রামশীল জাতীয়তাবাদ। আমি ইন্ট্রোডাকশনটা পুরো দিয়ে নিচ্ছি। সংগ্রামশীল জাতীয়তাবাদ। এবং বাংলায় আমরা দেখেছি বাংলাতে অনুশীলন সমিতি, যুগান্তর, এই গুপ্ত সমিতিগুলি তৈরি হয়েছিল এবং তারা কি করত? তারা গোপনে সদস্য জোগাড় করে সংগ্রহ করে তাদেরকে লাঠি খেলা শেখাতো, তাদেরকে অস্ত্র চালনা শেখাতো, তারপরে বোমা তৈরির কারখানা, তারা গোপনে বোমা তৈরির কারখানা তৈরি করেছিল। এরকমই মুরারিপুকুরে বোমা তৈরির কারখানা তৈরি হয়েছিল। এবং এই বাংলাতে পুরোধায় কে ছিলেন? বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ পরবর্তীকালে তিনি ঋষি অরবিন্দ রূপে তিনি আত্মপ্রকাশ করেছিলেন পন্ডিচেরিতে গিয়ে। কিন্তু প্রথম দিকে কিন্তু চরমপন্থায় তিনি বিশ্বাসী ছিলেন। কিন্তু তার যে ভ্রাতা বারীন্দ্র কুমার ঘোষ, তিনি কট্টর চরমপন্থী ছিলেন এবং তারই নেতৃত্বে এই মুরারিপুকুরে বোমা কারখানা তৈরি হয়েছিল এবং তারই নির্দেশে কিংসফোর্ডকে মেদিনীপুরে তাকে হত্যা করার জন্য ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে প্রেরণ করা হয়েছিল। তাহলে তারা ভুল করে একজন আমেরিকান মহিলাকে, তাদের বোমার আঘাতে একজন আমেরিকান মহিলা মারা যান এবং এরপরে কি হলো না, ক্ষুদিরাম বসু ধরা পড়লেন আর প্রফুল্ল চাকি তিনি আত্মহত্যা করলেন, যাতে পুলিশের অত্যাচার এবং পুলিশ আরো কারোর নাম বের করবেন। কঠোর দমন পীড়ন নীতি আমরা দেখেছি বিভিন্ন সিনেমায়, ইলেকট্রিক চেয়ারে বসিয়ে দেওয়া হতো, প্রচন্ড অত্যাচার করত। তাহলে এবং এই ক্ষুদিরাম বসু তখন ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিলেন। এই তারপরে পুলিশ তখন মুরারিপুকুরে তখন আবিষ্কার করলো বোমার কারখানা এবং এটা নিয়ে শুরু হয়ে গেল আলিপুর বোমার মামলার কেস এবং সেখানে প্রাইম সাসপেক্ট ছিলেন অরবিন্দ ঘোষ। কিন্তু চিত্তরঞ্জন দাস তিনি ছিলেন তখনকার যুগের ব্যারিস্টার। তার যে প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায় তিনি রেহাই পেলেন এবং রেহাই পেয়ে তিনি প্রথমে চন্দননগর, তারপরে তিনি পন্ডিচেরিতে চলে যান এবং এই জীবন ত্যাগ করে তিনি স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক আদর্শে তিনি অনুপ্রাণিত হন এবং তিনি ঋষি অরবিন্দ নামে পরিচিত হন। তাহলে এই যে বাংলাতে এই সময় এই আন্দোলন, এই আমরা সংগ্রামশীল জাতীয়তাবাদ দেখছি। পাশাপাশি আমরা
মহারাষ্ট্রের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু বাসুদেব বলবন্ত ফাতকে, তিনি ছিলেন জনকে মহারাষ্ট্রীয় সংগ্রামশীল জাতীয়তাবাদী। তার মৃত্যুর পর বাল গঙ্গাধর তিলক তিনি এই জাতীয়তাবাদকে তিনি অব্যাহত রাখেন এবং শিবাজি উৎসব, গণপতি উৎসব ইত্যাদিকে কেন্দ্র করে সেখানকার মানুষকে তিনি অনুপ্রাণিত করেন। প্রকৃতপক্ষে সেই সময় মহারাষ্ট্রে যে প্লেগ হয়েছিল, সেই প্লেগে অনেক মানুষ মারা যায়, কিন্তু সরকার সেইভাবে সেই প্লেগের কোনো নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং এই সময় আয়ার্স, যে ব্রিটিশ যে আধিকারিক আয়ার্স, তার অত্যাচারে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল এবং তাকে হত্যা করার জন্য বালকৃষ্ণ চাপেলকার এবং তার ভাই, যারা চাপেলকার ব্রাদার্স নামে পরিচিত, তারা এই আয়ার্স্টার র্যাঙ্ককে তারা হত্যা করে এবং বলা হয় এইটি হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক হত্যা। তাদের মৃত্যুদণ্ড হয় এবং এই মহারাষ্ট্রের বুকেই উদ্ভব ঘটে আরেক মহান বিপ্লবীর, যিনি কেবল বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন একজন ফিলোসফার, এডুকেশনিস্ট বটে। এবং তিনি মিত্র মেলা বলে একটা সংগঠন তৈরি করেন। বিনায়ক দামোদর সাভারকর, যিনি বীর সাভারকর নামে পরিচিত ছিলেন, তিনি কিন্তু এই সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যা দিয়েছিলেন, যেটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক বিতর্ক আছে। বিতর্ক থাকলেও তিনি যে সম্মান সিপাহীদের দিয়েছিলেন, তা সত্যি তার প্রতি আমাদের শ্রদ্ধায় আমাদের মস্তক অবনত হয়। এবং তিনি অভিনব ভারত নামে একটি সংগঠন তৈরি করে বিপ্লবী চেতনাকে তিনি মহারাষ্ট্রের বুকে তিনি অব্যাহত রেখেছিলেন। একই সময় আমরা যদি পাঞ্জাবের দিকে আমরা দৃষ্টিপাত করি, পাঞ্জাবে লালা হরদয়াল, যিনি বিদেশে তিনি একটা গদর পত্রিকা তিনি পাবলিশ করেছিলেন এবং তার সঙ্গে ছিলেন অম্বা প্রসাদ, অজিত সিং, এবং তিনি পাঞ্জাবে এসে গদর পার্টি স্থাপন করেন। এই গদর শব্দের অর্থ বিপ্লব। এবং তারা তাদের মতন করে তারা এই প্রচার করতে, বিপ্লবী যে সংগ্রামশীল জাতীয়তাবাদ প্রচার করতে শুরু করেন। এবং এই যে পাঞ্জাবের বিপ্লবীরা, তারা যে বিদেশ থেকে কামাকাতা মারু জাহাজে করে ফিরে এসেছিলেন এবং তাদের গন্তব্য, তারা কলকাতায় নামতে চেয়েছিলেন জাহাজে, কিন্তু বজবজেই তাদের সেই জাহাজকে আটকে দেওয়া হয়। তারপরে তারা নানান রকম দমন পীড়নে তারা ফেস করেছিলেন। আরেকজন, তাহলে এই সময়টা, অর্থাৎ যেই সময়টার কথা বলছি, সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বের যে ইতিহাস। এই যে দমন পীড়ন, সেটাতে কিছুটা হলেও স্থিমিত হয়ে গিয়েছিল, কিন্তু আরেক ব্যক্তিত্ব, যিনি সংগ্রামশীল জাতীয়তাবাদের এক অন্যতম স্তম্ভ, তিনি ছিলেন বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাঘা যতীনের আন্ডারে, নেতৃত্বে যে বিপ্লবীরা তারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল এবং বুড়ি বালামের তীরে ইংরেজ এবং তার সেই বিশাল ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন চার্লস টেগার্ট। তিনি অত্যন্ত অত্যাচারী ছিলেন এবং বুড়ি বালামের তীরে এই যুদ্ধ হয়েছিল, যেটা অনেক জায়গায় জালালাবাদ পাহাড়ে তারা নিজেদেরকে আশ্রয় নিয়েছিলেন নিজেরা সেখানে, এবং সেখান থেকে যুদ্ধ করেছিলেন, কিন্তু অনেকে মারা গিয়েছিল এবং
এই বাঘা যতীন, কেন তিনি বাঘা যতীন নাম পেয়েছিলেন? তিনি খালি হাতে বাঘের সঙ্গে যুদ্ধ করেছিলেন। বাঘা যতীন তিনি হাসপাতালে অত্যন্ত তিনি ইনজিওর্ড হয়ে হাসপাতালে ভর্তি হন এবং তারপর তিনি মারা যান। এইভাবেই তিনি শহীদ হয়েছিলেন। তাদের কি উদ্দেশ্য ছিল? সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা আনবেন এবং এই জন্য জার্মানি থেকে তারা অস্ত্র সংগ্রহ করছিলেন এবং ম্যাভেরিক নামক একটি জাহাজে করে সেই অস্ত্র আসছিল। আর তাছাড়া কলকাতায় রডা অ্যান্ড কোম্পানি তারা বিদেশ থেকে অস্ত্র নিয়ে আসতো এবং কিছু বিপ্লবী সেইখান থেকে অস্ত্র তারা সেখান থেকে সংগ্রহ করে তারা সেই অস্ত্রকে গোপনে অস্ত্রগুলোকে নিয়ে সেটা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছিলেন। কিন্তু কোনো এক বিপ্লবী তিনি রাজসাক্ষী হয়েছিলেন এবং তার বিশ্বাসঘাতকতায় সমস্ত পরিকল্পনা ব্রিটিশ সরকারের কাছে এক্সপোজড হয়ে যায় এবং তারই পরিণতি বাঘা যতীনের আত্মত্যাগ। এই যে এই সময়টা তাহলে সংগ্রামশীল জাতীয়তাবাদ বা চরমপন্থা চরমে উঠেছিল এবং তারপরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। এই প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে সেই সময় 1915, আমি ধারাবাহিকভাবে আপনাদের সারাংশটা বলছি, যখন চলছে তখন মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি ভারতবর্ষে ফিরে এলেন। গান্ধীজি তিনি ছিলেন ব্যারিস্টার। দক্ষিণ আফ্রিকায় তিনি যে কালা আদমিদের উপরে, নিগ্রোদের উপরে যে অত্যাচার হতো তার প্রতিবাদে তিনি সেখানে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তার হাতিয়ার ছিল সত্যাগ্রহ, অহিংস সত্যাগ্রহ, অর্থাৎ বিনা অস্ত্রে যারা অত্যাচারী সেই সরকার বা শাসকের বিরুদ্ধে লড়াই করা এবং সেখানে কোনোভাবেই সহিংস পন্থা গ্রহণ করা যাবে না। তাহলে তিনি 1915-তে ফিরে এলেন। ফিরে এসে তিনি যখন ভারতবর্ষে ফিরলেন তখন ভারতীয় রঙ্গমঞ্চে কিন্তু, রাজনৈতিক রঙ্গমঞ্চে কিন্তু কিছুটা শূন্যতার সৃষ্টি হয়েছিল। কারণ বাল গঙ্গাধর তিলকের ন্যায় অনেকেই সেই সময় অনুপস্থিত। গান্ধীজি প্রথমেই এই ভারতবর্ষে এসে তার সত্যাগ্রহ যে হাতিয়ার তাকে তিনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলেন, বাস্তবায়িত করার চেষ্টা করলেন এবং এই বাস্তবায়িত করতে গিয়ে তিনি সেখানকার যে সাধারণ মানুষের সুখে দুঃখে তিনি তাদের শরিক হয়ে উঠলেন। আমি আগের দিন বলেছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটি ছিল এলিট সংস্থা এবং যার জন্য অশ্বিনী কুমার দত্ত এই অধিবেশনকে 3 দিনের তামাশা বলে অভিহিত করতেন এবং তারা সাধারণ মানুষকে ভয় পেতেন। তাদের কোনো এই অধিবেশনে যোগদানের অধিকার ছিল না। কিন্তু গান্ধীজি সবাইকে তিনি নিজের কাছে টেনে নিলেন এবং তার যে পোশাক বেশভূষা, অর্থাৎ হাঁটুর ওপর পর্যন্ত যে কাপড় এবং নগ্ন যে তার উপরিভাগ যে নগ্ন এবং এই যে একটা, এবং খালি পায়ে তিনি সাধারণ মানুষের মধ্যে একটা লাঠি হাতে তিনি ঘুরতেন, সাধারণ মানুষ তাকে ভীষণ নিজের বলে মনে করলো এবং তিনি হয়ে উঠলেন সকলের বাপুজি। সবাই তাকে বাপুজি জ্ঞানে তারা শ্রদ্ধা ভক্তি করতে শুরু করলো। কিন্তু এটি নিয়েও অনেক কন্ট্রাডিকশন আছে, কারণ তার যে আন্দোলনগুলি সেগুলি যদি অ্যানালাইজ করা যায় তবে দেখা যাবে
তার পেছনে একটা শিল্প গোষ্ঠীর একটা বিরাট একটা প্রভাব ছিল এবং তিনি আন্দোলন শুরু করেও হঠাৎ করে তাকে স্থগিত করে দিয়েছেন এবং তিনি তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন, কিন্তু তিনি এমন কোনো চরম কিছু করেননি যার দ্বারা কলকারখানার মালিকদের স্বার্থ ক্ষুণ্ণ হয়, শিল্প গোষ্ঠীদের কোনো স্বার্থ ক্ষুণ্ণ হয়। যাই হোক, তিনি প্রথমে বিহারের চম্পারণ, গুজরাটের আমেদাবাদ এবং ইউপি বিহার বর্ডারে যে খৈরা যে জায়গাটি, সেখানে তিনি তার সত্যাগ্রহকে তিনি সাকসেসফুল করলেন। অর্থাৎ চম্পারণ, আমেদাবাদে তিনি যে শ্রমিকদের যে স্বার্থ, তাদের দাবি দাওয়া নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন, অবস্থান শুরু করলেন এবং চম্পারণে যে নীলকররা যে অত্যাচার করত চাষিদের উপর, সেটা নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন এবং এই তিনটে আন্দোলনের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত কিছুটা হলেও তিনি তাদের সেই দাবি দেওয়াকে তিনি পূরণ করতে সফল হয়েছিলেন। এই যে সময়টি, এই সময় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলছে 1914 থেকে 1918 পর্যন্ত। তাহলে সরকার প্রথম দিকে আমাদের ভারতীয়দের কাছ থেকে সাহায্য চেয়েছিল এবং আমরা ভারতীয়রা সব সময় কিছু একটা পাবো এই আশায় আমরাও সরকারকে সমর্থন করেছিলাম। তাছাড়া সমর্থন না করে উপায়ও ছিল না, কারণ কংগ্রেস তারা তো ব্রিটিশের তাদের যে নীতির চরম বিরোধিতা কোনোদিনই করেননি। এবং এই যে সময়টায় 1918-19 এই সময়টায় কি হলো, সরকার যখন এই প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন যে মিত্র শক্তি সাকসেসফুল হলো এবং তারপরেই আবার তারা তাদের দমন পীড়ন নীতিকে চালু করলো, আবার সেই দমন পীড়ন নীতির দিকে তারা ফিরে গেল, ব্যাক টু দ্য সেম পলিসি। এবং তারা বিচারপতি রাওলাটের নেতৃত্বে একটি কমিশন তৈরি করলো এবং সেইখানে বলা হলো যে যদি কেউ এই আন্দোলন, বিপ্লববাদ বা কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে তবে তাকে গ্রেপ্তার করা হবে এবং যে আমাদের যে ভারতীয়দের যে রাইট, স্বাধীনতা, সেটা যথেষ্ট ক্ষুণ্ণ হলো। স্বাধীনতা বলে তো কিছুই ছিল না, আমরা ছিলাম পরাধীন, কিন্তু মানুষ হিসাবে যে আমাদের যে স্বাধীনতা, অর্থাৎ ব্রিটিশ সরকার ইচ্ছা করলেই যে কোনো সময় যে কোনো মানুষকে তারা নির্বিচারে গ্রেপ্তার করতে পারে। এবং এই কারণ অনুসন্ধান শুরু হলো সেই সময়কার নানান রকম যে, এবং গান্ধীজিও ফিরে এসেছেন, আর বিপ্লববাদ তার কিছুদিন আগে পর্যন্ত যথেষ্ট সক্রিয় ছিল। এই বিষয়গুলি নিয়ে অনুসন্ধান শুরু হলো। তখন এই ভারতীয়দের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, এটা একটা বিরাট একটা উন্মাদনা সৃষ্টি করলো সাধারণ মানুষের মধ্যে এবং গান্ধীজি এই ইস্যুটিকে কেন্দ্র করে যে সত্যাগ্রহ শুরু করলেন তা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। এবং এই রাওলাট সত্যাগ্রহের একটা অঙ্গ হিসাবে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ যে উদ্যান, সেখানে নারী, পুরুষ, বৃদ্ধ সকলে তাদের সমাবেশ ছিল একটা। কিন্তু সেই সমাবেশে জেনারেল ও ডায়ার তিনি নির্বিচারে তিনি কামান দেগে
তিনি তাদেরকে হত্যা করলেন। কত মানুষ যে সেইখানে মানে নিহত হয়েছিল তার পরিসংখ্যান সঠিক পাওয়া যায় না। ব্রিটিশ পরিসংখ্যান অনুসারে 350, কিন্তু একাধিক হাজারেরও বেশি হতে পারে। এবং যারা, আমি নিজে ওই জালিয়ানওয়ালাবাগ উদ্যানে গিয়ে দেখেছি, আজও সেই গুলির যে দাগগুলো সেইখানে ওইটা ফলকের মতন করে সেটাকে মানে স্মরণীয় করে রাখা আছে। এবং তারা সে কামানের গোলা থেকে বাঁচতে যে কুয়োর মধ্যে তারা ঝাঁপিয়ে পড়েছিল, সেই কুয়োটিও এখনো, সেই কূপটিও একইভাবে রাখা আছে। তাহলে এবং খুব ছোট সেই প্রবেশ পথ, যার জন্য কেউ বেরোতে পারেনি। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে নিয়ে দেশে ইংরেজদের বিরুদ্ধে একটা বিরাট একটা প্রতিবাদ উঠল, এবং তার এই প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইট উপাধি ত্যাগ করলেন। এই যে সত্যাগ্রহ, এবং ঐতিহাসিকরা বলেন এই রাওলাট সত্যাগ্রহ কিন্তু সফল হয়নি। তো যাই হোক, তা প্রথম বিশ্বযুদ্ধে যেটা 18 পর্যন্ত চলেছিল, সেই যুদ্ধে ছিল মিত্র শক্তি একদিকে এবং আরেক দিকে ছিল হচ্ছে জার্মানি, এবং এই জার্মানির সঙ্গে হাত মিলিয়েছিল তুরস্ক, টার্কি। এই টার্কির যে রাজা, তিনি ছিলেন খলিফা, এই পারস্যের খলিফা। তো এই খলিফা শব্দের অর্থ ধর্মগুরু, কারণ এই তুরস্কের ধর্ম যে সুলতান, তাকে মুসলিম জগৎ ধর্মগুরু বলে মানত। এই তুরস্ক হেরে গেল প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের কাছে, এবং হেরে যাওয়ার, পরাজিত হওয়ার পর অবমাননাকর সেভরেট চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হলো। তাহলে সেভরেট চুক্তি স্বাক্ষর করলো, এবং তারপরে কি হলো যে মুসলিম জগৎ মনে করলো যে এটা অত্যন্ত অন্যায়, এবং ভারতে মোহাম্মদ আলী শওকত আলীর নেতৃত্বে শুরু হয়ে গেল খিলাফত আন্দোলন। খলিফার স্বার্থ রক্ষার জন্য যে আন্দোলন হয়েছিল, খিলাফত আন্দোলন। গান্ধীজি এই খিলাফত আন্দোলনকে সমর্থন জানালেন। কেন? তিনি ভেবেছিলেন যে খিলাফত আন্দোলনের পূর্বে যে একটা হিন্দু মুসলিমের মধ্যে স্বদেশী পিরিয়ডে যে একটা বিভেদ তৈরি হয়েছিল, সেটা কিছুটা হলেও দূর করা যাবে। এই খিলাফত আন্দোলনের সময় গান্ধীজি ঘোষণা করলেন যে তিনি একটা সর্বভারতীয় আন্দোলন তিনি প্যারালালি, খিলাফত আন্দোলনের প্যারালালি তিনি শুরু করবেন। কিন্তু আনফরচুনেটলি ঐতিহাসিকরা বলেন এই খিলাফত আন্দোলন কিন্তু ব্যর্থ হয়েছিল, কারণ এর কোনো মিনিংই ছিল না। কারণ যখন তুরস্কে কামাল পাশা যখন তিনি এলেন, তখন তিনি এই খলিফা পদটিকেই তিনি খারিজ করে দিয়েছিলেন। খলিফাই যদি না থাকে, খিলাফতের কোনো অস্তিত্ব নেই। কিন্তু গান্ধীজি একে সমর্থন করে ভবিষ্যতে যে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিলেন বলে অনেক ঐতিহাসিক অভিমত প্রকাশ করেছেন। যাই হোক, নাগপুর কংগ্রেসে সর্বসম্মতিক্রমে এই অহিংস অসহযোগ আন্দোলন শুরু করবার যে গান্ধীজির যে সিদ্ধান্ত, সেটা সমর্থিত হলো, এবং এরপরে 20-তে সারা ভারতবর্ষ জুড়ে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল। এবং তার মধ্যে বিভিন্ন প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে চরকা কাটা এবং বিদেশি বস্ত্রকে বয়কট করা, মিটিং মিছিল ইত্যাদি বিভিন্ন। কিন্তু গান্ধীজির হাতিয়ার ছিল অহিংসা, কোনোভাবেই যাতে মানুষ সহিংস না হয়। এবং সর্বোপরি যেটা আমরা বলছি, এই আন্দোলনে জনমত নির্বিশেষে মানুষ অংশগ্রহণ করেছিলেন, এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাঁর স্ত্রী বাসন্তী দেবী, এদিকে সুভাষচন্দ্র বসু এবং আরো অনেক মানুষ
দিকপাল মানুষ অংশগ্রহণ করেছিলেন এবং নারীরা এই প্রথম তারা প্রকাশ্যে রাস্তায় নেমেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। শ্রমিকরা তারাও এর সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ঘটনা হলো, হঠাৎ করে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে চৌরি চৌরাতে একটা সহিংস একটা ঘটনা ঘটলো। সেখানে পুলিশ যখন গুলি চালিয়েছিল তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে সেই থানা আক্রমণ করে এবং অগ্নিসংযোগ করে, তাতে কিছু পুলিশ মারা যায়। এই কথা শুনে গান্ধীজি নিদারুণভাবে তিনি আহত হয়েছিলেন মানসিকভাবে এবং তিনি স্থগিত করে দেন। আর এছাড়া মালাবার উপকূলীয় অন্ধ্রপ্রদেশের মোপলারা তারাও সহিংস হয়ে উঠেছিল, যদিও মোপলা আন্দোলনকে একটা সাম্প্রদায়িক আন্দোলন বলে মনে করা হয়। কিন্তু গান্ধীজির এই সিদ্ধান্ত সারা ভারতে একটা হতাশার সৃষ্টি করলো এবং একটা নৈরাজ্যের সৃষ্টি হলো, বিশৃঙ্খলার সৃষ্টি হলো, যে শূন্যতা সৃষ্টি হলো। তার সেই সুযোগে কিন্তু আবার মুসলিম সাম্প্রদায়িকতা আবার মাথাচাড়া দিয়ে উঠলো এবং সংগ্রামশীল জাতীয়তাবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠলো। এই সময় মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ্য দল গঠিত হলো এবং যে মতিলাল নেহেরু তিনি ঘোষণা করলেন যে আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস চাই, কিন্তু এর প্রতিবাদে যে সোশ্যালিস্ট যে ভাবধারী জওহরলাল নেহেরু তারা যুব নেতা ছিলেন এবং সুভাষচন্দ্র বোস তারা পূর্ণ স্বরাজের দাবি তুললেন এবং লাহোর কংগ্রেসে, লাহোর অধিবেশনে। আর এই সময় কিন্তু সংগ্রামশীল জাতীয়তাবাদ আবার উত্থান হলো এবং তার বেঙ্গল আর পাঞ্জাব এই দুটো জায়গাতেই বেশি হয়েছিল। বাংলাতে আমরা দেখছি চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং তার সহযোগী ছিলেন কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন, কিন্তু তারপরে তিনি ইংরেজের অত্যাচার থেকে বাঁচতে তিনি আত্মহত্যা করেন, আত্মহনন করেন। মাস্টারদা তিনি ধরা পড়েন এবং এবং তার ফাঁসি হয়। এইভাবেই কিন্তু এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আন্দোলন স্থিমিত হয়ে যায়। এরপরে বাংলাতে আমরা 30-এর দশকে আমরা বিনয় বাদল দীনেশ এদের নাম পাচ্ছি এবং তারা এই বিনয় বাদল দীনেশ তারা প্রথমে লোম্যানকে হত্যা করেছিলেন, স্যান্ডার্সকে হত্যা করেছিলেন এবং কারাধ্যক্ষ। এবং কোথায় হয়েছিল, আজও যদি আপনার রাইটার্স বিল্ডিং এর সেই যে সিঁড়ি দিয়ে ওঠেন এবং বারান্দাতে যান, আজও আপনার শরীর রোমাঞ্চিত হবে যে এই অলিন্দে অর্থাৎ এই বারান্দাতেই 3জন দুঃসাহসী তারা নিজেদের জীবনের পরোয়া না করে তারা কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছিল অত্যাচারী ইংরেজের বিরুদ্ধে, তাকে নিধন করেছিল এবং ইতিহাসে এটি অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। এবং বিনয় বাদল তারা মারা যায় এবং দীনেশ আহত হয়েও তিনি সুস্থ হয়ে ওঠেন এবং পরে তার ফাঁসি হয়। তাদের যে আত্মত্যাগ, যে বিবিডি বাগ, বিনয় বাদল দীনেশ, বাসে লেখা থাকে বিবিডি বাগ বিবিডি বাগ বিবিডি বাগ, কিন্তু এর পেছনে যে 3জন যুবকের আত্মাহুতি, কি ভীষণ আর চরম আত্মাহুতি, এটা কজন মনে রেখেছে? এই ইতিহাসটি আমাদের মনে রাখা উচিত। একইভাবেই আমরা যদি পাঞ্জাবের আন্দোলনে চলে যাই, সেখানে একটা কাকরি লখনৌর কাছে শচীন্দ্র কুমার সান্যাল নেতৃত্বে একটা ট্রেনে করে যে অস্ত্র আসছিল সেই ট্রেন লুট হয়েছিল
ট্রেন লুট করার চক্রান্ত হয়েছিল। এইটি কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায় তারা। এটি কাকোরি কনস্পিরেসি কেস বলে ব্রিটিশ সরকার সেটাকে শুরু করেন। এবং ওদিকে ভগৎ সিং, চন্দ্রপ্রসাদ এবং ভগৎ সিং আজাদ এবং সুখদেব, তারা ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, এরা হচ্ছে কর্ণধার ছিলেন সেই সময়কার সংগ্রামশীল জাতীয়তাবাদের। যখন সাইমন গো ব্যাক এই বলে যখন একটা আন্দোলন শুরু হয়েছিল, সেই সময় তাতে লালা লাজপত রায় তিনি ওই সমাবেশ, ওই মিছিলে যখন অংশগ্রহণ করেছিলেন এবং তাকে তখন লাঠি আঘাত করা হয়, তাতে তার মৃত্যু হয়। এবং সেই লাঠির আঘাতে যিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন তাকে ভগৎ সিং তিনি হত্যা করেন এবং তিনি এবং তার সহযোগীরা। তারপরে তার আগে একটা কথা বলিনি, রাসবিহারী বোসের নাম অবশ্যই দিল্লি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত। তিনি লর্ড হার্ডিং যখন হাতির পিঠে চড়ে আসছিলেন, তাকে তিনি, এটা 1912 কথা, তাকে তার উপর তিনি বোমা নিক্ষেপ করেন কিন্তু ব্যর্থ হন। কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি, তিনি পালিয়ে গিয়েছিলেন এবং সেটা তিনি সিঙ্গাপুরে চলে যান এবং সেখানে গিয়েই কিন্তু তিনি ইন্ডিয়ান যে INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন। যাই হোক, তা এই ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, চন্দ্রশেখর আজাদ, তারা এই আন্দোলনকে চালিয়ে গিয়েছিলেন এবং সেই আন্দোলন মিরাট কনস্পিরেসি কেস নামে পরিচিত। এবং তারা কি করেছিল যে পার্লামেন্টে তারা নানান রকম লিফলেট ছড়িয়েছিল মানুষকে সচেতন করার জন্য ব্রিটিশ বিরোধী, এবং এর ফলে তারা বলতে পারেন স্বেচ্ছায় তারা আত্মসমর্পণ করেছিল। এবং তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়, বিচারে তাদের ফাঁসি হয় এবং তার আগে তারা যে 64 দিন অনশন করেছিল সেই অনশনে যতীন দাস মৃত্যু হয়। এবং এই যে সময়টা 30-এর আমি যে লাহোর কংগ্রেসের অধিবেশনটা দিয়ে বলেছিলাম, এইখানে গান্ধীজি পুনরায় আইন অমান্য আন্দোলন শুরু করার কথা ঘোষণা করেছিলেন এবং 30-এর দশকের শুরুতেই এই আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল এবং গান্ধীজি সবরমতী থেকে গুজরাটের ডান্ডিতে তিনি একটা যাত্রা করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি লবণ আইন ভঙ্গ করে লবণ উৎপাদন করেন এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয় এবং এইখানে যে প্রচুর মানুষ তাতে অংশগ্রহণ করেছিল কিন্তু সেইখানে, এবং আমরা এখানে খান আব্দুল গাফফার খান বা সীমান্ত গান্ধীর কথা জানি, তার যে লাল কুর্তা বাহিনী খুদাই খিদমত গার, তারাও অংশগ্রহণ করেন। কিন্তু তারপরে যে আরউইনের সঙ্গে গান্ধীর একটা চুক্তি হয়, তাতে গান্ধীজি বলেন যে তিনি আইন অমান্য আন্দোলন বন্ধ করে দেবেন এবং তারপরে যে বিলেতে গোল টেবিল বৈঠক হয়, প্রথম গোল টেবিলে অংশগ্রহণ করেননি গান্ধীজি, দ্বিতীয়তে অংশগ্রহণ করে শূন্য হাতে তিনি ফিরে আসেন। এবং তারপরেই যে প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য তিনি কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন, এর বিরুদ্ধে গান্ধীজি অনশন করেন এবং তারপরে যে আম্বেদকরের সঙ্গে তার একটা চুক্তি হয়, পুনা চুক্তি, এবং তারপরে গান্ধীজি সে অনশন ত্যাগ করেন। এই হচ্ছে আমাদের সারমর্ম। তাহলে আমরা এই সমস্ত যুগান্তর অনুশীলন সমিতি গাদারের কথা আমরা আলোচনা করলাম, আমরা সংগ্রামশীল জাতীয়তাবাদের কথা আলোচনা করলাম, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় বা বাঘা যতীন, পাঞ্জাবে লালা হরদয়াল, অজিত সিং, মহারাষ্ট্রে বাসুদেব বলবন্ত ফাতকে, চাপেকার ব্রাদার্স, বিডি সাভারকার ইত্যাদি বিভিন্ন জাতীয়তাবাদী ইত্যাদি বিভিন্ন বিপ্লবীর নাম বা চরমপন্থী নেতাদের নাম এবং তাদের সহযোগী,
তাদের নাম আমরা পেলাম। 1914-তে প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে এই যে সংগ্রামশীল জাতীয়তাবাদ কিছুটা হলেও স্তীমিত হয়ে গেল, এবং বিশেষ করে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের পরে উনি যখন ওটাকে বন্ধ করে দিলেন, স্থগিত করলেন, তখন আবার চরমপন্থী আন্দোলনের পুনরুত্থান ঘটল এবং 20-এর দশকের শেষ ভাগ থেকে 30-এর দশকের প্রথমার্ধ। এখানে আমরা পুরোধা ছিলেন মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ। মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, বিনয় বাদল দীনেশের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান, অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। আর পাঞ্জাবের 30-এর দশকের প্রথমার্ধে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠিত হলো। তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করলো। এর নেতৃত্ব দিয়েছিলেন চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব। আর তার আগের কথা তো আমরা বলেইছি যে কিভাবে এই যে যারা স্বাধীনতা আন্দোলনের প্রথম পর্যায়ের যারা ছিলেন, যে চাপেকার ব্রাদার্স মহারাষ্ট্রে, আর ওদিকে ক্ষুদিরাম বোস, তারপরে বারীন্দ্র কুমার ঘোষ, এদের কথা বলেছি আমি। মুরারিপুকুর যে বোমা মামলা, আলিপুর মামলা, সেগুলোর কথা উল্লেখ করেছি। তাহলে পাঞ্জাবের এই বিপ্লবীরা নিজেদের জীবন দিয়ে তারা দেশপ্রেমকে স্মরণীয় করে গেছেন। এবং এই আলোচনার মধ্যে, আমাদের এই আলোচনার সময়সীমার মধ্যে, গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি তার আন্দোলনটা ছিল আলাদা আর বিপ্লববাদটা আলাদা, যদিও দুটোই প্যারালাল, দুটো হাতিয়ার, দুটো ডানা। এবং তার মন্ত্র ছিল অহিংসা ও সত্যাগ্রহ। তিনি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন এবং চম্পারণ, আমেদাবাদ ও খেরাতে সত্যাগ্রহে অংশগ্রহণ করে সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন। তিনি রাওলাট সত্যাগ্রহেরও তিনি নেতৃত্ব দেন, কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নির্মমতা মানুষকে একেবারে হতবাক করে দিয়েছিল। তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছিল। এই সময় যখন বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, তুরস্কের যে খালিফা, তিনি পরাজিত হয়ে সেভরের চুক্তি স্বাক্ষর করলেন ব্রিটেনের সঙ্গে, যাকে মুসলিম জগৎ অবমাননাকর মনে করল। এবং মোহাম্মদ আলী, শওকত আলী, এই দুই ভাইয়ের নেতৃত্বে ভারতে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো তা খিলাফত আন্দোলন নামে পরিচিত। গান্ধীজি তাকে সমর্থন জানিয়েছিলেন এই সৌভ্রাতৃত্বের স্বার্থে, এবং তার সমান্তরালে তিনি জাতীয় আন্দোলন শুরু করার কথা ঘোষণা করেন, যা ইতিহাসে অহিংস অসহযোগ আন্দোলন নামে পরিচিত। এবং নাগপুর অধিবেশনে সিদ্ধান্ত সমর্থন করা হয়। সর্বস্তরের মানুষ যোগদান করেন, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস এবং আরো অনেক মানুষ, এবং নারীরা, শ্রমিকরা, এবং এখানে তারা সমাবেশ করে, পিকেটিং, মিছিল, বিদেশি দ্রব্য বয়কট ইত্যাদি বিভিন্ন যে কর্মকাণ্ড সেখানে হয়েছিল। কিন্তু সরকার যখন দমন পীড়ন নীতি নিলেন, তখন চৌরি চৌরাতে হঠাৎ করে কিছু মানুষ সহিংস হয়ে উঠল, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিছু পুলিশের মৃত্যু ঘটল কতিপয়। গান্ধীজি এই সংবাদ শুনে মর্মাহত হলেন এবং আন্দোলনকে বন্ধ করে দিলেন। এর পরবর্তী পদক্ষেপই হচ্ছে আইন অমান্য আন্দোলন, যা লবণ আন্দোলন নামে পরিচিত। কেন লবণ আন্দোলন? না, ওই যে তিনি সবরমতী আশ্রম থেকে তিনি গুজরাটের যে সমুদ্র তীরে তিনি যে নুন তৈরি করেছিলেন, সেইখানে নুন তৈরি করেছিলেন বলে তিনি আইন ভঙ্গ করলেন, এবং সেই কারণে এটা লবণ আইন অমান্য আন্দোলন নামেও পরিচিত। কংগ্রেসের লাহোর অধিবেশনে প্রস্তাবের অনুমতি দেওয়া হয়েছিল, এবং এটাকে ডান্ডি অভিযানও বলা হয়, কারণ যেইখানে তিনি এই লবণটি তৈরি করেছিলেন
সেই জায়গাটি হচ্ছে সমুদ্র তীরের ডান দিক। সারা দেশে উন্মাদনা সৃষ্টি হলো, বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লো। গোর্খারাও এই আন্দোলনে যোগদান করেছিলেন এবং উত্তর পশ্চিম সীমান্তে খান আব্দুল গাফফার খান তার খুদাই খিদমত বা লাল কুর্তা বাহিনী নিয়ে যোগদান করলেন। যেহেতু তারা লাল কুর্তা পরতো তাই লাল কুর্তা বাহিনী। তাই দেখুন একেবারে কোন কোন কর্নারে চলে গেছে। কিন্তু দুঃখের বিষয়, গান্ধীজি যখন অহিংস অসহযোগ আন্দোলনে মানুষ একেবারে ঐকান্তিক ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আবার এই লবণ আন্দোলন, আইন অমান্য আন্দোলনেও কিন্তু তারা অংশগ্রহণ করলো। কিন্তু গান্ধীজি সেবারেও মানুষের যে ইমোশন সেটাকে তার উপরে গুরুত্ব না দিয়ে তিনি তার যে নীতি সেটাতেই তিনি স্টিক করে থাকলেন এবং কোনো সুযোগ ছিল না মানুষের পক্ষে এই গান্ধীজির এই যে সিদ্ধান্তকে চেঞ্জ করার। এই অসহযোগ আন্দোলনের পরে গান্ধীজি কিছু দিনের জন্য তিনি সন্ন্যাস নিয়েছিলেন রাজনীতি থেকে এবং তখনও তিনি সামাজিক নানান রকম মুভমেন্টে অর্থাৎ চরকা কাটা এই সব এবং সামাজিক এবং হিন্দু যে নিম্নবর্গের মানুষ তাদের উন্নয়নের জন্য তিনি প্রচেষ্টা করে গেছেন। কিন্তু এই যে বিপ্লববাদ বা এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন যে চরমে পৌঁছেছিল, হঠাৎ করে সেই আন্দোলন যখন একেবারে চূড়া থেকে যখন মাটিতে যখন মুখ থুবড়ে পড়লো তখন একটা চরম হতাশার সৃষ্টি হলো এবং সুভাষচন্দ্র বোস গান্ধীজির এই যে সিদ্ধান্তকে নিয়ে তিনি অত্যন্ত তাকে সমালোচনা করেছেন এবং যে শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই শূন্যতার মাঝখানেই কিন্তু আবার সাম্প্রদায়িক দলাদলি বেড়ে গেল। কারণ গান্ধীজি যদি খিলাফতকে সমর্থন করলেন তিনি করেছিলেন ভালো অর্থে, কিন্তু ভবিষ্যতের যে মুসলিম সাম্প্রদায়িকতা এবং যার সূত্র ধরে জিন্নার যে 14 পয়েন্টস এবং জিন্নার যে পৃথক পাকিস্তানের দাবি তার সবকিছুর সূত্রপাত কিন্তু ওইখানে। কারণ তিনি ওই যে আলাদাভাবে একটা সংখ্যালঘুদের তিনি তাদের সাপোর্ট করেছিলেন, অর্থাৎ ধর্মভিত্তিক এই খিলাফত আন্দোলন ছিল ধর্মভিত্তিক। কিন্তু এই অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলন কিন্তু ধর্মভিত্তিক ছিল না। ধর্মভিত্তিক আন্দোলনকে তিনি সমর্থন করে ঐতিহাসিকরা এই কারণে অনেকেই তাকে সমালোচনা করেছেন এবং সর্বোপরি যে এই অসহযোগ আন্দোলনকে তিনি মাঝপথে থামিয়ে দিলেন এবং এই আইন অমান্য আন্দোলনকে তিনি থামিয়ে দিয়েছিলেন। কারণ সরকার এবারেও একটা কৌশল অবলম্বন করলেন। তিনি আরউইন, সেই সময় বড়লাট ছিলেন আরউইন, তিনি গান্ধীজির সঙ্গে একটা চুক্তি করলেন যা গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত। আর ওদিকে ইংল্যান্ডে একটা গোল টেবিল বৈঠক, রাউন্ড টেবিল কনফারেন্স শুরু হয়ে গেল। প্রথম দিকে সরকার কংগ্রেসকে গুরুত্ব দেয়নি এবং তারা অন্যান্য যে বিভিন্ন সাম্প্রদায়িক দলগুলিকে নিয়ে তারা এই ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সটা করেছিলেন। কিন্তু সেটা যখন ব্যর্থ হলো, গান্ধীজি সেই বৈঠকে কিন্তু যোগদান করেননি। সেটা যখন ব্যর্থ হলো তখন সরকার বুঝলেন যে গান্ধীজিকে বাদ দিয়ে কিন্তু এই বৈঠক করা সম্ভব হবে না। তাই গান্ধীজির উপর একটা চাপ সৃষ্টি করা হলো যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যাতে তিনি যোগদান করেন। এই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের যে আগে এই চুক্তিটি হয়েছিল এবং বেশ কিছু শিল্প গোষ্ঠী আমাদের ভারতবর্ষের তারা গান্ধীজির উপর একটা চাপ সৃষ্টি করেছিলেন এই বৈঠকে যোগদানের জন্য।
এবং এই বৈঠকে যোগদানের জন্য কিন্তু এই আইন অমান্য আন্দোলনকে কিছু দিনের জন্য স্থিমিত করে বা তাকে স্থগিত করে দেওয়া হয়েছিল। তা গান্ধীজি এই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করলেন এবং সেইখানে কিন্তু তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি এবং তাকে নিয়ে অনেক ঠাট্টা তামাশাও এই সরকার পক্ষ করেছিলেন এবং বলা যায় তিনি শূন্য হাতে ফিরে এসেছিলেন। একটা জিনিস ঐতিহাসিকদের মতে একটা চুক্তি হয়েছিল দ্বিতীয় বৈঠকে, সেটি হলো গান্ধীজি বলেছিলেন যে যারা অহিংস সত্যাগ্রহী তাদেরকে যা আপনারা যে বন্ধ রেখেছেন, প্রেজেন্টমেন্ট দিয়েছেন, তাদেরকে মুক্তি দিতে হবে। আদারওয়াইজ এর বাইরে যারা সহিংস পন্থা নিয়েছে তার প্রতি আমার কোনো সেরকম কোনো দায়বদ্ধতা নেই। এটা কোনো ঐতিহাসিক এই বিষয়ে বলেন। এবং তার ফলে যখন ভগৎ সিং এর ফাঁসি হলো, তার ফাঁসির কিন্তু যে সময়টা ছিল তার নির্দিষ্ট সময়ের পূর্বেই ফাঁসি হলো, তখন কিন্তু সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স চলছে। এই সময় যে জেলার ছিলেন তিনি নিজেও অবাক হয়েছিলেন যে ভগৎ সিং এর তো ফাঁসি রদ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু রদ হয়নি। হয়তো ইতিহাস জানি, হয়তো গান্ধীজি ইচ্ছা করলে সেটি রদ করতে পারতেন, কিংবা তিনি করলেন না বা তার করার ক্ষমতা ছিল না। যাই হোক, তিনি ভারতবাসীর জন্য কোনো ভালো কথাই, ভালো আশ্বাসই নিয়ে আসতে পারলেন না। এবং এদিকে এই আন্দোলনের, আইন অমান্য আন্দোলনের তীব্রতাও কিন্তু ধীরে ধীরে, কারণ এই গান্ধীজি যখন ফিরে এলেন আইন বিলেত থেকে, ইংল্যান্ড থেকে, তখনও কিন্তু এই আন্দোলন কিছুদিনের জন্য চলেছিল। তারপর কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হলো যে এই আন্দোলনকে স্থগিত করে দেওয়া হলো, সাসপেন্ড করা হলো। তাহলে দেখুন, অসহযোগ আন্দোলনও চূড়ান্ত পর্যায় থেকে সাসপেন্ড হলো, এই আন্দোলন, আইন অমান্য আন্দোলনও কিন্তু সাসপেন্ড হলো। এবং সরকার যে খেলা খেলেছিল, যে কৌশল নিয়েছিল, এবার তারা করলো কি, যে হিন্দুদের মধ্যে বিভাজনের একটা প্রক্রিয়া তারা শুরু করলো এবং র্যামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করলেন। এখানে বলা হলো মুসলিমদের আলাদা সংরক্ষণ এবং হিন্দুদেরও আলাদা সংরক্ষণ। এর প্রতিবাদে গান্ধীজি অনশন শুরু করলেন এবং সেই অনশন যখন চরম পর্যায়ে গেল, তখন তাকে তিনি যাতে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য আম্বেদকর তার সঙ্গে একটা চুক্তি করলেন, এই পুনা চুক্তি। এবং তারপরে এর অব্যবহিত পরেও কিন্তু গান্ধীজি পুনরায় আবার অ্যাক্টিভ রাজনীতি থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবং তিনি নানান রকম সমাজ সেবামূলক কাজে তিনি অংশগ্রহণ করেছিলেন। এর পরের যে ইতিহাস, সেই ইতিহাস জানতে গেলে আবার পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। এবং গান্ধীজির নেতৃত্বে সেটাই ছিল শেষ আন্দোলন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ইংরেজ ভারত ছাড়ো। এই সময়কালে আরো ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও অনেক নীতি গ্রহণ করা হয়েছিল এবং এই সময়ের মধ্যে 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং এই বিশ্বযুদ্ধের মাঝেই আমরা সুভাষচন্দ্র বোসের যে অবদান ছিল সেটাও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, কিন্তু এই আলোচনার মধ্যে আসছে না। এই বলে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। নমস্কার।